তাকে বলা হয়েছিল যে কনসার্ট শোতে একটু নিয়ে যাওয়ার জন্য কোনো পেমেন্ট দিতে হবে না, বরং নিলয় নিজেই হচ্ছে গাড়ি ভাড়া করে কনসার্ট শোতে গেছে। আর অনেক হচ্ছে চ্যানেলে থাকে যে ইন্টারভিউর জন্য বলতো আমাকে একটু ডাকেন, আমাকে একটু ইন্টারভিউ, মানে অনেক টিকটকারদের বলতো তখন যে আমার এই গানটা একটু প্রমোশন করে দেন। কিন্তু এখন কিন্তু অনেকেই চিনে, মানে হয় কি আপু বেঁচে থাকতে না মানুষ খুব কম ডাকে, আর যখন মারা গেল তারপরে তার প্রতি এত ভালোবাসা, এত মানুষজন যে কোথা থেকে আসছে। ওর যখন কিডনির অপারেশন করাইলাম, ওর কিন্তু একটা কিডনির অপারেশনও হয়েছে, অপারেশন কিডনিতে পাথর ছিল, এটা নিয়ে অনেক দৌড়াইছি, 500 টাকার জন্য আমি কোথাও পাইনি। নিলয় যে আর্নিংটা করতো, আমি বলি এই কথাটা যে ভাবে যে গানের জগতে অনেক ইনকাম। ফার্স্ট ওই টাইমটাতে কঠিন ছিল। ও যখন ও 18-19-এ হচ্ছে গান করে, 18-তে 19-এ বোকা পাখি গানটা ভাইরাল হয়। তো ওর ইনকাম যখন ধরলো আমাদের বিয়ের পরে যায় হচ্ছে অফিসিয়ালে 3000 টাকা ওর স্যালারি। ও বললো যে ভাই আমাকে স্যালারি দিতে হবে, আমি বিয়ে করছি তখন 3000 টাকা স্যালারি। এর আগে মানে কয়েকটা কোম্পানিতে কি কোনো গানের হাউসে কাজ করতেন? মানে বিয়ের পরে না ভালোবাসাটা বেশি বাড়তেছিল আমার মনে হয়তো তখন, খুব বেশি মানে প্রেমটা তখন খুব মানে জমে উঠছে। লাস্ট গানটা জীবনের সাথে মিলে গেছে, মন চাই তোমায় দেখতে বন্ধু, এটা আমার লেখা। তারপর হচ্ছে বেঁচে আসি মরার মতো আমার লেখা, অনেক গান আছে আমার লেখা, ওইটা ডিসক্রিপশন বক্সে গেলে দেখা যায়। কিভাবে মিলে গেল বলেন? ওখানে থাকার পর অনেক কিছুই দেখতাম, আর আমাকে বলা হয়তো ফকিন্নির মেয়ে, গরিবের মেয়ে, কিছু দিতে পারে না, এই সেই অনেক কথা বলতো। তাদের চাহিদা ছিল আমি যদি 5-6 লাখ টাকা এনে দিই আমার বাবার বাড়ি থেকে, যখন আমাদের তো মেনে নেয় অনেকদিন পরে, জানার পরে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এই রিজনই ছিল আপনাকে বাসা থেকে বের করে দেওয়া? আরো রিজন ছিল, ওই বাসাতে হচ্ছে ব্যাচেলর বেশি ভাড়া দেওয়া হতো। আচ্ছা, এই কারণে আপনারা আলাদা হয়ে গিয়েছিলেন আলাদা শাশুড়ির কাছ থেকে। শাশুড়ি বের করে দিল রাতের বেলা। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি এমন কি দেখেছিলেন যেখানে আপনার মনে হয়েছিল যে সামথিং ইজ রং? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। অনেকেই জানে কিন্তু যে নিলয়ের বউকে নিয়ে বাসা ভাড়া থাকে, মার সাথে থাকে না। আমার শাশুড়ি কিন্তু একা থাকতেন না, এটা সত্যি। তার সাথে থাকতেন হচ্ছে রনি নামে যে লোকটা, মামা বলা হয়, উনিই থাকতেন সব সময়। উনি কি মামা না? না, ওইটা নীলার মামা না। মানে উনি আপনার শাশুড়ির আপন ভাই না? আপন ভাই না। আমার শাশুড়ি কিন্তু বলছে যে ডিএনএ টেস্ট করলে আপন ভাই হবে। আমি অনেকবার বলছি এনআইডি কার্ড দেখাইতে, তিনি কিন্তু পারে নাই। উনি কে তাহলে? উনি, আমি আজও জানি না উনি অচেনা একটা লোক। অচেনা একটা লোক আপনার শাশুড়ির সাথে বসবাস করতেন? হ্যাঁ, বসবাস করতেন, কিন্তু নিলয় কখনো হচ্ছে ব্যাপারটা কি আপু, আপনার হাজবেন্ড তো কখনো এই ব্যাপারে কথা বলেনি? আপনার হাজবেন্ড তো জানতেন, এবং আপনারাও যতটুকু জানি যে আপনার শাশুড়ি যখন ওই কথিত মামার সাথে থাকতেন তখন আপনারাও বেশ কিছুদিন ওখানে সংসার করেছেন। হ্যাঁ, আমি প্রায় 6.5 মাসের মতো ছিলাম, 6 মাস 6.5 মাস এরকম। তো হচ্ছে ওখানে থাকার পর অনেক কিছুই দেখতাম, আর আমাকে বলা হয়তো ফকিন্নির মেয়ে, গরিবের মেয়ে, কিছু দিতে পারে না, এই সেই অনেক কথা বলতো। তাদের চাহিদা ছিল আমি যদি 5-6 লাখ টাকা এনে দিই আমার বাবার বাড়ি থেকে, যখন আমাদের তো মেনে নেয় অনেকদিন পরে। আমি তাদের বাসায় যখন উঠি আমার পায়ে ধরে কান্নাকাটি, নীলয় কান্নাকাটি, বিয়ে করে ফেলছে আমাদের মেনে নাও। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যাবেন না, আপনি আমাকে একটু ক্লিয়ার করেন। যিনি বলছেন উনি আপন মামা না, কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি ওই মামাকে ইন্টারভিউ দিতে এবং বলতে যে আমার মামা, বা এই এক্ষেত্রে প্রথম প্রশ্ন হচ্ছে নিলয় কেন সেটা স্বীকার করতো যে ওর আপন মামা? ও নিলয় কেন বলতো আমি জানি না, কিন্তু নিলয় কখনো তার ফ্যামিলিকে বলতো না। আমি জিজ্ঞাসা করতাম যে নিলয় তুমি, আপন মামা তো কখনো তার বোনের বাড়িতে পড়ে থাকবে না, তাও একটা বয়স্ক লোক। প্রশ্ন হচ্ছে আপনার শ্বশুর যখন কুয়েতে থাকতো তখন তো এই মামা আপনার শাশুড়ির সাথে বসবাস করতো, সেখানে আপনার শ্বশুর কি জানতেন? না, শ্বশুর জানতেন না। আপনি কি জানিয়েছিলেন? আমি একবার শ্বশুরকে জানাইছিলাম, জানানোর পরে আমাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এই রিজনই ছিল আপনাকে বাসা থেকে বের করে দেওয়া? আরো রিজন ছিল, ওই বাসাতে হচ্ছে ব্যাচেলর বেশি ভাড়া দেওয়া হতো। আচ্ছা, এই কারণে আপনারা আলাদা হয়ে গিয়েছিলেন আলাদা শাশুড়ির কাছ থেকে। শাশুড়ি বের করে দিল রাতের বেলা। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি এমন কি দেখেছিলেন যেখানে আপনার মনে হয়েছিল যে সামথিং ইজ রং? আমি অনেক কিছুই দেখছি, সেগুলোর প্রুফ আমার কাছে অনেক আছে, যেটা আমি মিডিয়াতে দেইনি, যেটা থানা পুলিশ দেখছে, পিবিআই দেখছে, বাট ওটা আমি চাইনি কখনো যে তার মান সম্মানটা যাক। তারপর আমি অনেক কথা তার ব্যাপারে বলে ফেলছি। তারপরে কি আমরা তাহলে ধরে নিব যে আপনার শাশুড়ির সাথে সেই কথিত মামার একটা কোনো অন্য ধরনের সম্পর্ক ছিল? অন্য ধরনের, এটা হ্যাঁ, এটা আপনি ধারণা করছেন? হ্যাঁ, এটা আমি অনেক কিছু দেখছি। আপনি প্রমাণও পেয়েছেন বলছেন? হ্যাঁ, আমার কাছে প্রমাণ ছিল। দর্শক, জাগো এফএম এর আজকে যে শোটা হচ্ছে সেটা হচ্ছে একেবারেই আমরা এক পক্ষ থেকে শুনছি। যদি অপর পক্ষের কিছু বলা থাকে অবশ্যই একটা গণমাধ্যম সবার কথা বলার জন্য উন্মুক্ত। অপর পক্ষ যদি কিছু বলতে চান অবশ্যই আমরা সেই কথাও শুনবো। তবে যেহেতু আমরা এক পক্ষ থেকে শুনছি, এটা কিন্তু ভেরিফাই করার কোনো পদ্ধতি এই মুহূর্তে আমার হাতে নেই, তাই আমরা যা শুনছি তাই প্রচার করছি। আমরা অবশ্যই অপর পক্ষের কথা শুনলে সেটা
সেটাও প্রচার করব। ঠিক আছে, তারপরে আপনারা আলাদা হলেন, একটু জানতে চাই যে আহ, আপনার এখনকার লাইফটা সম্পর্কে। আমরা আপনাদের ভালোবাসার কথা আরও অনেক কিছু শুনবো। আপনি একটু আগে একটা কথা বলছিলেন, আমার খুব কানে লেগেছে কথাটা, যে নিলয় একটা সময় খুব চাইতো সে যেন গণমাধ্যমে আসে, হ্যাঁ মানে বিভিন্ন তাকে যেন interview- সবাই ইন্টারভিউ নেয়। একটা বাট সিঙ্গার সে অনেক বেশি পপুলার ছিল না, লোকটা পপুলার হয়েছে আফটার ডেথ। এবং আরেকটা সতর্কতামূলক কথা আমি একটু বলে রাখতে চাচ্ছি, আত্মহত্যা মহাপাপ, এটা ইসলামে বলুন আর আপনি ব্যক্তিগত লাইফে বলুন। এই যে একটা নারী এখানে এসে এখন কান্না করছে, এটা কিন্তু একটা অভিশাপের মতো তার লাইফে। তিনি সারা জীবনে এই অভিশাপ বয়ে যাবে। তার প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় মানুষের পক্ষ থেকে এটা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর একটা উপহার, যেই উপহারের কখনোই এই উপহারটাকে আসলে কোনোভাবে মুছেও ফেলা যাবে না, কখনো তিনি আসলে নতুনভাবে জীবন ধারণও করতে পারবে না। তাই আত্মহত্যাকে কোনোভাবেই আমরা প্রমোট করতে চাই না, এটা একেবারেই মহাপাপ এবং জঘন্যতম কাজ। আমরা চাই না কেউ কোনো পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেন। এবং আজকের কাহিনী শুনেও অনেকে ভাববেন, অনেকে বুঝতে পারবেন যে আসলে এই আত্মহত্যাটা কতটা ভয়ঙ্কর রূপে সমাজে প্রভাব ফেলতে পারে, এবং অনেকেই সতর্ক হবেন বলে আশা করছি। ডিপ্রেশন অবশ্যই সেটা খুবই কষ্টকর একটা ব্যাপার, তবে ডিপ্রেশনের সময় প্রিয় মানুষ, পছন্দের মানুষ, কাছের মানুষের সাথে অবশ্যই শেয়ার করুন। আমরা চাই না কোনো মানুষকে এই পৃথিবী থেকে হারাতে, অপমৃত্যুতে কোনো মানুষকে হারাতে। আপনি নরসিন আপু, আই ওকে, আপনি ঠিক ক্লিনিক্যালি আছে। ডিপ্রেসড আমি যতটুকু জানি। হ্যাঁ। আপনি অনেক বছর ডক্টরের কাছেও যেতেন বা যাচ্ছি এখনো। এখনো যাচ্ছেন আপনি। আমি ওই কাহিনীটা শুনতে চাই, মানে তার কি স্বপ্ন ছিল, অনেক বড় সিঙ্গার হবে এমন কিছু? তার একটা স্বপ্ন ছিল যে এটা বলতো যে নওশিন, আমার খুব ইচ্ছা করে কনসার্ট শোতে যাব, অনেক মানুষ আমার কনসার্ট শুনবে, আমার সাথে সেলফি তুলবে। আমি বললাম তুমি পারবা। আর আমি কিন্তু গান লিখতে পারি, আমার লেখা অনেক গান মিলে গেছে, অনেকগুলো গান। লাস্ট গানটা জীবনের সাথে মিলে গেছে, মন চাই তোমায় দেখতে বন্ধু, এটা আমার লেখা। তারপর হচ্ছে বেঁচে আসি মরার মতো আমার লেখা, অনেক গান আছে আমার লেখা, ওইটা ডিসক্রিপশন বক্সে গেলে দেখা যায়। লাস্ট গানটা এইভাবে কিভাবে মিলে গেল বলেন তো? আমি জানি না, আমি একদমই জানি না, তখন ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মানে হয় কি যে তার স্বপ্ন ছিল যে সে অনেক গান করবে, তাকে অনেকে চিনবে, কনসার্ট শো করবে, কিন্তু কনসার্ট শোতে কেউ ডাকতো না। লাস্ট একটা কনসার্ট শো করছে, ওইটা একদম ফ্রি, মানে কনসার্টে তো পেমেন্ট দিয়ে নিতে হয়। তো এটা রিকোয়েস্ট করা হয়েছিল, কার্জনদা নামে একজন দাদা, তাকে বলা হয়েছিল যে কনসার্ট শোতে একটু নিয়ে যাওয়ার জন্য কোনো পেমেন্ট দিতে হবে না, বরং নিলয় নিজেই হচ্ছে গাড়ি ভাড়া করে কনসার্ট শোতে গেছে। আর অনেক হচ্ছে চ্যানেলে থাকে যে ইন্টারভিউর জন্য বলতো আমাকে একটু ডাকেন, আমাকে একটু ইন্টারভিউ মান। অনেক টিকটকারদের বলতো তখন যে আমার এই গানটা একটু প্রমোশন করে দেন, কিন্তু এখন কিন্তু অনেকেই চিনে। মানে হয় কি আপু, বেঁচে থাকতে না মানুষ খুব কম ডাকে, আর যখন মারা গেল তারপরে তার প্রতি এত ভালোবাসে, এত মানুষজন যে কোথা থেকে আসছে। ওর যখন কিডনির অপারেশন করাইলাম, ওর কিন্তু একটা কিডনির অপারেশনও হয়েছে, অপারেশন কিডনিতে পাথর ছিল। এটা নিয়ে অনেক দৌড়াইছি, 500 টাকার জন্য আমি কোথাও পাইনি। ফোন দিছি, মানে কি ওই টাইমে হচ্ছে করোনা টেস্টও করতে হতো, মানে অপারেশনটা করা হলো সরদ দিতে। আমি ইবনে সিনায় ঘুরছি, পপুলারে ঘুরছি, অনেক টাকা। আর নিলয় যে আর্নিংটা করতো, আমি বলি এই কথাটা, যে ভাবে যে গানের জগতে অনেক ইনকাম। ফার্স্ট ওই টাইমটাতে খুব, ওই টাইমটাতে কঠিন ছিল। ও যখন ও 18-19 হচ্ছে গান করে, 18-তে 19 বোকা পাখি গানটা ভাইরাল হয়। তো ওর ইনকাম যখন ধরলো আমাদের বিয়ের পরে যায় হচ্ছে অফিসিয়ালে 3000 টাকা ওর স্যালারি। ও বললো যে ভাই আমাকে স্যালারি দিতে হবে, আমি বিয়ে করছি, তখন 3000 টাকা স্যালারি। এর আগে মানে কয়েকটা কোম্পানিতে, তিনি কি কোনো গানের হাউসে কাজ করতেন এরকম কিছু? হ্যাঁ তখন অফিসিয়ালে। ওই টাইমটাতে আপু মানে ইউটিউবে মানে গান গেয়ে আসাটা খুব কঠিন ছিল ওর সময়টাতে। তো তখন অনেকেই কষ্ট করতো যে আমার একটা গান যাক, এমনিতেই দিব। তো হচ্ছে তখন ওর স্যালারি ছিল 3000 টাকায় আমাদের সংসার চলতো। আমরা টিনের ঘরে ছিলাম, বৃষ্টি পড়তো, তখন আমি জব করতাম। আপনার শাশুড়ির সাথে ছিলেন নাকি? না, ও আলাদা ওখান থেকে কোনো আসার টিনের পরে, ঘরে হ্যাঁ ছিলেন। তখন আর কি 3000 টাকা স্যালারি ওকে দেওয়া হইতো। তারপরে গিয়ে যখন দেখতো যে 3000 টাকায় হচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে, আমিও একটা জব করতাম তখন। কি করতেন? আমি তখন হচ্ছে সেলসম্যান বা হচ্ছে কাপড়ের যে সবগুলা থাকে ওখানে কাজ করতাম। তো আমার ওই টাইমটা না ভালো লাগতো, দুজনে কাজ করতেছি, অল্প স্বল্প খাচ্ছি, একটা ভাঙা টিনের ঘরে থাকলে না অনেক সুখ ছিল,
অনেক সুখ ছিল তখন, মানে থাকে না যে, আর ওই আমি টাইমটাতে যদি জিজ্ঞেস করি যে আপনার লাইফে সবচেয়ে সুখের সময়টা কখন কেটে গেছে নিলয় ভাইয়ের সাথে, ওই সময়টাতে হ্যাঁ আমরা যখন দিনের মানে ঘরে বিয়ের ছিলেন? পরে না ভালোবাসাটা বেশি বাড়তেছিল আমার মনে হইতো তখন, খুব বেশি মানে প্রেমটা তখন খুব মানে জমে উঠছে। আর এমন বোকা পাখি গান ভাইরাল হলো তখন। আপু একটা কথা বলি, এটা আমার লাইফের অনেক কষ্টের মুহূর্ত ছিল। নীলয়ের আমার ঘরে খাবারের চাল ছিল না, একটা দোকানদার পরিচিত তাকে গিয়ে বলছিল যে 1 কেজি চাল বাকি দেন, আমি পরে এনে দিব। করোনার টাইমে তো তখন খুব বাজে একটা অবস্থা, তখন কিন্তু চালও দেওয়া নেই। ওই টাইমে আমার মাকে কল দিছিলাম যে মা খুব বাজে একটা অবস্থা, কারণ আমি যতই খারাপ থাকি হাজব্যান্ডের সাথে না খেয়ে থাকি, কিন্তু আমার বাবার কাছে তো আমি বলবো না যে আমি হ্যাপি নেই, তাহলে তো ছোট হয়ে যাও। কারণ যেহেতু আমি ভেগে যে বিয়ে করছি, পালিয়ে বিয়ে করছি, দুজনের অবস্থা তখন ছোট, সত্যি বলতে তখন দুজন অনেক ছোট। তখন আর কত হবে, তখন আনুমানিক কত তেমন না, খুব কম। তখন আর কি আমাদের বিয়েটাও কিভাবে হয়েছে, হুজুর দিয়ে পড়ানো, কারণ ওই টাইমে হচ্ছে 18 বছরটা হয় নাই যে হচ্ছে মানে কোর্ট ম্যারেজ করব, ওরকমটা হয় না, আমাদের হুজুর দিয়ে বিয়ে পড়ানো হয়েছে। কোর্ট ম্যারেজ হয়েছে একটা মজার ব্যাপার বলে, আমাদের বিয়েটা কিন্তু হয়েছে 18 সালে, হ্যাঁ 18 সালে এপ্রিল মাসে। বিয়েটা হচ্ছে ঝড়ের দিনে, কালবৈশাখী ঝড়। ও যখন বিয়ে করলো আমাকে বাসায় দিয়ে গেল, দিয়ে যাওয়ার পরে আপনার বাসায় তো জানতো না? না না, আমি হচ্ছে গ্রাফিক্সের ক্লাস করতেছিলাম মোহাম্মদপুরে। আমি বের হইলাম, ও বাইক নিয়ে আসলো, তখন একটা পালসার বাইক চালাইতো, পালসার হ্যাঁ, নিয়ে বললো যে চলো। তো সন্ধ্যার মধ্যে মেঘলা মেঘলা হয়েছে, বলে আজকে বিয়ে করব। আমি ভয় পেয়ে গেছি, মানে কি তখন চাঁদ উদ্যান চানমিয়া হাউজিংয়ে একটা শপে বসি, চা খাচ্ছি, পর বলছে আজকে বিয়ে করবো, আজকে বিয়ে না করলে হচ্ছে যাতা হয়ে যাবে। আমি ভয় পেয়ে গেছি ওখানে। খুব জেদি ছিল? না জেদি না, শান্ত একটা মানুষ। আচ্ছা, তাহলে আবার যাতা হয়ে যাবে মানে ওই টাইমটাতে জেদি ছিল, মানে প্রেম করলে হয়তো বা ছেলেরা জেদি হয়ে যায়, হ্যাঁ জেদি হয়ে যায়। তো তখন আমি বলতেছিলাম যে আজকে বিয়ে। পরে ওখানে ওর কিছু ফ্রেন্ডরা চানমিয়া হাউজিং এ, বাপ্পি নামে একটা ছেলে ছিল, নিলয় মারা যাওয়ার পর ওর বেস্ট ফ্রেন্ড 1 বছর পর মারা গেছে, তার ফ্রেন্ডও মারা গেছে। তো পরে হচ্ছে ওই দিনই বিয়েটা হলো। হ্যাঁ, ওর বেস্ট ফ্রেন্ড ছিল বাপ্পি ভাইয়া, উনি ওনার নাকি কিডনিতে সমস্যা, পানি চলে আসছিল। নীলয় মারা যাওয়ার 1 বছর। ওনার সাথে না মানে নীলয়ের খুব মিল, তার একটা ওয়াইফ আছে, বেবিও আছে। আচ্ছা আচ্ছা, মানে ওইটা আপু মেনে নেওয়া যায়, এভাবে চলে যাওয়াটা না হয়তো বা মনে বুঝ দেওয়া যায় যে, কারণ আমরা দিন সে সবাই চলে যাব। জি, আমরা শুনছিলাম আপনার বিয়ের দিনের কাহিনী। হ্যাঁ, ওই দিন ঝড়টা হয়, মানে ওই দিন এপ্রিল মাসের 8 তারিখ ছিল। ওই হুজুর নিয়ে আসে মসজিদ থেকে, হুজুর এনে বিয়েটা পড়ানো হয়। আমি খুব ভয় পেয়ে গেছিলাম ওই দিন, এত ছেলে পেলে জ্বর হয়েছে চানমিয়া হাউজিংয়ের ওখানে। তো পরে বিয়েটা পড়ানো হলো, আমাকে আগায় দিবে। আমরা প্রেম করতাম, কিন্তু আমাদের মধ্যে এরকম ন্যাকামি ছিল না। আমি বর্তমান যুগে বাচ্চাদের দেখি প্রেম করতে গেলে যে প্রচুর, মানে আমি ব্লগ যেহেতু করি, আমার ব্লগে অনেক ফুটেজ থাকে, আমি এগুলো দিই না কারণ হচ্ছে কারো প্রাইভেসি নষ্ট করতে চাই না। তো বিয়ের আগে আমাদের হাত ধরাটা, আমরা 1 কাপ চা খাইতাম 5 টাকা দিয়ে, আটি বাজারের চা পাওয়া যেত, আমাদের আড্ডাটা ছিল এরকম। আর বাসে করে ঘুরতাম, আর কোনো একটা সাইডে বসে বাদাম কিনে খেতাম, এরকমটা ছিল। তো বিয়ের দিন আপু ঝড় হয়, আমাকে যখন বিয়েটা হয়ে গেল আমাকে বাসায় নামাই দিবে। তো আমি বাসায় যাব ভয় পাচ্ছি, তখন 9টা বেজে গেছে, 8টা 9টার মতো। আম্মু তো আমাকে মানে কল দিচ্ছে, কোথায় কোথায়, আমি আর কল ধরি না। তো বৃষ্টিতে আমাকে সিএনজিতে করে নিয়ে গেল, পরে আমার হাত ধরলো, ধরে বললো আজকে তোমাদের বিয়ে হয়েছে। একটা হোয়াইট কালারের শার্ট পরা ছিল, কারণ আমার হোয়াইট কালার অনেক পছন্দ, হোয়াইট কালারের শার্ট পরা ছিল। হ্যাঁ, আমি একটা 3 পিস, নর্মালি 3 পিস পরা। কি কালার? কালারটা ছিল হচ্ছে এটা টিয়া কালার টাইপের, নর্মালি একটা সুতির 3 পিস পরা, একটা কোটি গায়ে দেওয়া ছিল উপরে। আর এই তো চুল তখন আমার অনেক বড় ছিল, অনেক বড় চুল ছিল। আর চোখে তখন কাজল পরতাম, মানে আমার উপরে কাজল দেওয়া থাকতো, খুব সাজতে পারতাম। তো আর কি এত ঝড় আসছে, আমাকে নামাই দিব, ভিজে গেছে, আমাকে গলি পর্যন্ত দিয়ে, দুজন ভিজে যাওয়া। তো আমাকে গেটের সামনে নামাই দিয়ে আসলো, গলি দিয়ে হাঁটতে হয়, আমাদের বাসাটা ছিল গলি দিয়ে যেতে হতো। তো গলির ওখানে পরে আর কি হাতটা ধরে তখন আর কি বললো যে আমি বাসায় গিয়ে কল দিব, তুমি কলে কিন্তু থাকবা। তো আমি বাসায়ও ভয় পাচ্ছি, এদিক দিয়েও। একটা রোমান্টিক কথা যদি বলি, আমি খুব বেশি রোমান্টিক কথা আমাদের দুজনের বলি না, কারণ অনেক বাচ্চারাও আমার ভিডিও দেখে, তারা কি শিখবে। আমার কপালে একটা কিস করে গেল, হ্যাঁ কপালে একটা কিস করে গেল। তো এটা ছিল খুব ভালো।
তো বাসায় গিয়ে তো অনেক বকা খেলাম। আমি বললাম আম্মু আমার একটা বান্ধবীর সাথে গেছিলাম, বান্ধবীর সাথে ও ওইখানে করতে গিয়ে সমস্যা হয়ে গেছে। পরে একটা বান্ধবী ছিল, ওকে ফোন দিয়ে আমি বলে দিছি যে এইভাবে এইভাবে বলে দিস। আম্মু তো অনেক রেগে গেছে। ভাগ্যিস বাবা ছিল না বাসায়, বাবা অনেক রাগী টাইপের থাকলে হয়তো মারতো যে কোথায়, বা ভাগ্যিস আমার স্যারকেও কল দেয় নাই। তো যাই হোক আসলাম রাতে, অনেক কথা, ওই দিন প্রচুর ঝড়। তো ওই আমার একটা গান আছে আমার একা করে, যদি আমি বেসুরা গলা নিয়ে গান গাই তো ঝড়ের মতোই হয়েছে, মানে হঠাৎ একটা ঝড় এলো, ঝড়ে সব এলোমেলো হয়ে গেল। তো আমি এখন হয়তো বা ফিল করি যে ওইটা মনে হয় আমার জীবনের ঝড়। বিয়েটা করলাম ওই ঝড়ই ছিল, যে এই মানুষটা বেশি, কারণ বিয়ের দিনটা যেদিন বিয়েটা হইলো আমাদের হুজুর দিয়ে পড়ানো হলো, বাসায় আসলাম এত পরিমাণ ঝড় হচ্ছিল, নিলয় চলে গেল, তার মানে ওই ঝড়টাই মানে ছিল মনে হয় আমার লাইফে ঝড়। মানে নিলয় চলে গেছে, এটাই তো আমার লাইফে সব থেকে বড় ঝড়, এর থেকে বড় ঝড় বা আঘাত আমার নাই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।